আচ্ছা ঠিক আছে। তো ভাবছিলাম আজকে হয়তো চ্যাপ্টারটা শেষ হবে কিনা, কিন্তু আজকে হবে না, তাহলে আগামী ক্লাস পর্যন্ত লাগবে। আচ্ছা, আমরা গত ক্লাসে মনে হয় শুরু করে দিচ্ছি না? আমরা গত ক্লাসে একদম শুরুর থেকে পদার্থের গঠন, ঐতিহাসিকভাবে মানুষটা কীভাবে চিন্তা করতেছে, এগুলো আমরা দেখছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে গত ক্লাসে লাস্টে বলছিলাম যে ডাল্টন আবার পরমাণুবাদকে নতুন করে প্রতিষ্ঠিত করেন। কীভাবে, কেন? ওই রাসায়নিক বিক্রিয়ার যে কতগুলো বৈশিষ্ট্য মেনে চলে বলছি, তার মধ্যে একটা বৈশিষ্ট্য তোমাকে একটু করে বলছিলাম বলে, সেই বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করা যায় যদি আমরা ধরে নিই পদার্থ রাসায়নিক বিক্রিয়ায় ক্ষুদ্র ক্ষুদ্র কণাতে বিভক্ত হয়ে যায়। সেই কণাগুলো কিন্তু আর বিভক্ত হয় না, সেগুলো রিঅ্যারেঞ্জড হয়ে একটার সাথে একটা, এক পদার্থের পরমাণুগুলো অন্য পদার্থের পরমাণুর সাথে বিন্যস্ত হয়ে নতুন পদার্থ তৈরি করে, ঠিক আছে? ওকে, তাহলে এবং সবসময় পরমাণুগুলি বিভাজ্য হয় না বলেই কিন্তু প্রতিবার এই পদার্থগুলো তৈরি করার সময় একই অনুপাত বজায় থাকে, তাই না? কতটা বুঝছো? ওকে, তাহলে এগুলোকে ব্যাখ্যা করা যায় রাসায়নিক বিক্রিয়া বৈশিষ্ট্যগুলোকে যদি ধরে নিই আমরা পদার্থ আসলে ক্ষুদ্র ক্ষুদ্রগুলো বিচ্ছিন্ন ক্ষুদ্র কণা দিয়ে তৈরি। ক্ষুদ্র কেন? কারণ এগুলোকে আমরা চোখে দেখতে পাচ্ছি না, কাজে এরা ক্ষুদ্র, এই, ঠিক আছে? কিন্তু ডাল্টন ধরে নিচ্ছিলেন যে কি, ডেমোক্রিটাস বলছিল যে মহাবিশ্বের সমস্ত ক্ষুদ্র কণাগুলো একই রকম, ঠিক আছে? আর এদের বিন্যাস এবং সংখ্যার জন্য আসলে পদার্থগুলো ভিন্ন ভিন্ন গুণ বিশিষ্ট হচ্ছে, কিন্তু সবগুলো পদার্থ একই ধরনের পরমাণু দিয়ে তৈরি। কিন্তু সবগুলো পদার্থ একই ধরনের পরমাণু দিয়ে তৈরি, এটা ধরলে আবার রাসায়নিক বিক্রিয়া সবগুলো বৈশিষ্ট্য মিলানো যায় না। মিলবে যদি এটা ধরে নিই আমরা যে আসলে বিভিন্ন পদার্থের পরমাণুগুলো ভিন্ন ভিন্ন, একই জাতীয় পদার্থের পরমাণুগুলো একরকম, কিন্তু ভিন্ন দুটি পদার্থের পরমাণুগুলো ভিন্ন ভিন্ন। তাহলে এভাবে তিনি রাসায়নিক বিক্রিয়া বৈশিষ্ট্য খাপ খাওয়ানোর জন্য দেখলেন যে পরমাণুগুলোর বৈশিষ্ট্য এরকম হতে হবে, এবং সেগুলোর নাম ওই আবার ডেমোক্রিটাসের নামটাই দিলেন অ্যাটম। বাংলায় বলা হচ্ছে পরমাণু, পরম অণু। অণু মানে কি? সূক্ষ্ম বা ক্ষুদ্র, পরম সূক্ষ্ম, পরম ছোট, পরমাণু। পরমাণু নামটা যেন হচ্ছে দার্শনিক কনাথ, ভারতীয়, প্রায় খ্রিস্টপূর্ব 700-750 বছর আগে। না, পরমাণু দুইটা দিয়ে তো আবার অণুই হচ্ছে। হ্যাঁ, ওইটা তখনও ডাল্টনরা জানে না যে দুই বা ততোধিক পরমাণু মিলে অনেক সময় একসাথে থাকে। তাহলে পরমাণুর বৈশিষ্ট্য কি দাঁড়াচ্ছে? আমরা অণু আবিষ্কার, পরবর্তীতে আসলেন অ্যাভোগাড্রো, ঠিক আছে? ওই যে তোমার এইগুলোকে ডিটেল বলার এখন সুযোগ নাই, যেহেতু আমি সংক্ষেপে বলে যাচ্ছি। ওই যে বললাম রাসায়নিক বিক্রিয়ার কতগুলো বৈশিষ্ট্য আছে, শেষ একটা বৈশিষ্ট্য না ডাল্টন মিলাতে পারেননি, অন্যগুলো মিলাতে পেরেছেন পরমাণুবাদ দিয়ে। সেটাকে বলা হয় গ্যাস আয়তন সূত্র। কতগুলো দুইটা গ্যাসীয় পদার্থ বিক্রিয়া করে নির্দিষ্ট তাপমাত্রা চাপে, দুইটা গ্যাসীয় পদার্থ বিক্রিয়া করে যদি আর একটা বা দুইটা গ্যাসীয় পদার্থ তৈরি হয়, কতগুলো গ্যাসের মধ্যে বিক্রিয়া হয় এবং উৎপাদনটা যেটা উৎপন্ন হচ্ছে সেগুলো যদি গ্যাসীয় পদার্থ হয়, তখন তাদের মধ্যে নির্দিষ্ট আয়তনের অনুপাত বজায় থাকে প্রতিবার। এমনিতে তো নির্দিষ্ট ভরের অনুপাত তো সবসময় থাকে পরমাণুর জন্য, নির্দিষ্ট আয়তনের অনুপাতও বজায় থাকে। অর্থাৎ সবসময় যেমন ধরো 2 আয়তন হাইড্রোজেন আর 1 আয়তন অক্সিজেন মিলিত হয়ে 2 আয়তন জলীয় বাষ্প উৎপন্ন করবে সবসময়, কখনো এই আয়তনের অনুপাতটা বেশ তোমার চেঞ্জ হবে না। আর ভরণ অনুপাত তো আছেই পরমাণুর সংখ্যা দিয়ে, ওটা তো গত ক্লাসে বললাম। একই পরিমাণের অনুপাত, একই অনুপাতের পদার্থ বিক্রিয়া করে একই অনুপাতের উৎপাদক তৈরি করবে। গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আয়তনের অনুপাতটাও ধ্রুব থাকবে। আয়তন অনুপাত ধ্রুব থাকবে, এটা মিলাতে গিয়ে দেখা যাচ্ছে যে এটাকে মিলাতে গেলে দেখা যাবে যে ওই রাসায়নিক বিক্রিয়ায় পরমাণুটা বিভাজ্য হতে হবে, পরমাণু বিভাগে ভাগ হয়ে যেতে হবে। কিন্তু রাসায়নিক বিক্রিয়া তো পরমাণু বিভাগে ভাগ হলে আবার প্রথম 4টা মিলবে না, 5টা বৈশিষ্ট্যের মতো প্রথম 4টা মিলবে না। প্রথম 4টা মিলবে যদি আমরা ধরে নিই পরমাণু অবিভাজ্য অবস্থায় রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করবে। তুমি আমার কথা বুঝতে পারছো তো? আমি এগুলো ডিটেল বলতে গেলে অনেক বড় ক্লাস হবে, এই জন্য আমি ডিটেল বলছি না এগুলো। কিন্তু 5 নম্বর বৈশিষ্ট্যটা একটা ঝামেলা সৃষ্টি করেছে, সেটা হচ্ছে তিনি দেখছেন যে মানে ডাল্টন 5 নম্বর বৈশিষ্ট্য কোনোভাবে ব্যাখ্যা করতে পারেননি। ব্যাখ্যা করতে গেলেই পরমাণুকে 2 ভাগে ভাগ হয়ে যেতে হচ্ছে রাসায়নিক বিক্রিয়ায়, কিন্তু এটা তো সম্ভব নয়, কারণ ভাগ হলে আবার অন্য 4টা মিলবে না ওই বিক্রিয়ার ক্ষেত্রে। সো দেন অ্যাভোগাড্রো একটা দারুণ প্রকল্প আনলেন, আর বললেন যে এখানে আসলে পরমাণু ভাগ হচ্ছে না, আসলে কয়েকটা করে পরমাণু জোট বেঁধে আরেকটা ক্ষুদ্র কণা তৈরি হয়, ওটা ভেঙে যাচ্ছে।
ওটাকে বলছে অণু। তখন একেবারে পাঁচটা বৈশিষ্ট্যই মিলে যাচ্ছে। যদি আমি এটা ধরে নিই যে অধিকাংশ পদার্থের পরমাণুগুলো স্বাধীনভাবে থাকতে পারে না, তারা জোটবদ্ধ হয়ে আরেকটা ক্ষুদ্র কণায় একটু বড় পরমাণু থেকে একটু বড় ক্ষুদ্র এককে পরিণত হয়। তো ওইটা সেটাকে বলা হচ্ছে, সেটাকে নাম দিচ্ছেন উনি, বাংলায় বলছি আমরা অণু, উনি নাম দিচ্ছেন মলিকিউল। হ্যাঁ, তো যেটা অণু হয়েছে ওটা তো ভাঙতেছে, তো ওটা ভাঙার রাসায়নিক পরে বিক্রিয়া ভাঙবে, ওটা কিন্তু পরমাণু ভাঙবে না। ওটার পরে আবার পরমাণুটা বাকি আছে না? পরমাণুটা ভাঙবে না, পরমাণু থেকে যাবে। আচ্ছা, বুঝো নাই? ভাঙলে তাহলে ওই পাঁচটা সূত্রে মিলানো যাবে। যদি আমরা ধরি এখানের মধ্যে অণু ভেঙে যাচ্ছে, যে আসলে পরমাণু ভাঙছে না রাসায়নিক বিক্রিয়া। সুতরাং এটার জন্য তাকে একটা নতুন প্রকল্প আনতে হলো। অ্যাভোগাড্রো নাম শুনছো? অ্যামাদিও অ্যাভোগাড্রো, তিনি প্রথম অণুর ধারণা আনেন। অণুর ধারণার জনক হচ্ছে অ্যাভোগাড্রো। এগুলো তোমাদের বইয়ে সেভাবে নাই কিন্তু, মানে পরমাণু ধারণাটাকে আনছেন, অণুর ধারণাটাকে আনছেন। এবং তুমি কি আমাদের ওয়ার্ল্ডের মানে সবচাইতে বড় বিজ্ঞান সংস্থাটার নাম জানো? রয়্যাল সোসাইটি ব্রিটেন। যে যে সংস্থা মানে ধরো কোনো একটা তুমি একটা সূত্র আবিষ্কার করেছো, সেই সূত্রটা স্বীকৃত হবে কখন? যখন রয়্যাল সোসাইটি তোমাকে সার্টিফাই করবে যে হ্যাঁ এটা আসলে একটা ভ্যালিড সূত্র, এবং তখন তোমার নামে সূত্রটা পাঠ্য বইয়ে চালানো যাবে। কোনো একটা শাখা, কোনো একটা সাবজেক্ট বিজ্ঞান কিনা, যেমন একসময় সমাজ তত্ত্ব, এটা সমাজ বিদ্যা ছিল, পরবর্তীতে সমাজ বিজ্ঞান হয়ে গেছে এখন। হ্যাঁ আমাদেরও এখন সমাজ বিজ্ঞান, আমাদের না, আমাদের জন্মের আগে থেকে এটা সমাজ বিজ্ঞান, এবং এটাকে বিজ্ঞান সার্টিফাই করেছে রয়্যাল সোসাইটি। তাহলে এই রয়্যাল সোসাইটির প্রেসিডেন্ট ছিলেন একসময় নিউটন। তার পরবর্তী যুগে পরবর্তী আরেকটা যুগে এসে অ্যাভোগাড্রো, যিনি অনুধারণা আনছে, তিনি পরবর্তীতে রয়্যাল সোসাইটির প্রেসিডেন্ট হন। ঠিক আছে? অ্যাভোগাড্রো সূত্র, প্রকল্প, এগুলো আছে, এগুলো তোমাদের নাই বলে আমি বলতেছি না আর কি। আইনস্টাইন ছিল। আইনস্টাইন তো অনেক পরের মানুষ। অ্যাভোগাড্রো হচ্ছে 1820 খ্রিস্টাব্দের মানুষ। আইনস্টাইন তখন ছোট, জন্ম হয়েছেন তখনও শিশু, মানে অনেক ছোট। তো আইনস্টাইনের কাজগুলো আস্তে আস্তে যে একেবারে 1800 শেষ থেকে শুরু হচ্ছে, 95-97 থেকে শুরু হচ্ছে, 1901-2 খ্রিস্টাব্দে তার কাজগুলো প্রথম প্রকাশিত হচ্ছে, তার গবেষণাগুলো। ঠিক আছে? আর অ্যাভোগাড্রো তখন পরিণত মানুষ হচ্ছে 1820 খ্রিস্টাব্দে তিনি অনুধারণা নিয়ে আসেন। ঠিক আছে? 1801 খ্রিস্টাব্দে ডাল্টন পরমাণু ধারণা হয়। জন ডাল্টন জন আমাদের ডাল্টন। ক্লাস 8 ছিল। হ্যাঁ, এখানে যে নিজে আর কি আছে। তো যাই হোক, সেই দেখো মানুষ কি চিজ, একটা জিনিস দেখো, চোখে দেখা যাচ্ছে না, কিন্তু রাসায়নিক বিক্রিয়ার বৈশিষ্ট্য মেলানোর জন্য এগুলোকে খুঁজে পেয়েছে। হ্যাঁ, এরকম হতে হবে, না হলে এটা রাসায়নিক বিক্রিয়ার বৈশিষ্ট্যগুলো মিলছে না। কাজে গত ক্লাসে একটা কথা বলছিলাম যে চোখে দেখার প্রমাণের জন্য চোখে দেখতে হয় না। কোনো একটা কিছু যদি থাকে, সে অবশ্যই আমাদের এই মহাবিশ্বে কোনো না কোনো প্রভাব ফেলবে। সেই প্রভাবটা যদি তুমি ভালোভাবে লক্ষ্য করো, তাহলে তুমি তাকে আবিষ্কার করতে পারবে। চোখে দেখতে হয় না। তাহলে পরমাণু থাকলে পরমাণু রাসায়নিক বিক্রিয়ায় এই 5টা বৈশিষ্ট্য প্রভাব ফেলে। ওই বৈশিষ্ট্যগুলো কেন হচ্ছে সেটা মিলাতে গেলে তোমার পরমাণুকে তুমি আবিষ্কার করতে পারবে। বুঝতে পারতেছো? ওকে, এভাবেই কিন্তু ক্ষুদ্র কণার যে বৈশিষ্ট্য সামনে দেখতেছে, সামনে আমরা দেখবো, তুমি জানো যে পরমাণু বিভাজ্য হবে, তাই না? এগুলো মানুষ কেমন, মানুষকে পরমাণুকে ভাঙছে না, বিভিন্ন এক্সপেরিমেন্টের ফলাফলকে ব্যাখ্যা করতে গিয়ে দেখছে যে এরকম হতে হবে। তাহলে এই হচ্ছে পরমাণু। তাহলে এই জন্য ডাল্টনকে বলা হয় আধুনিক রসায়নের জনক, আধুনিক কেমিস্ট্রির জনক। এর আগে রসায়ন অনেকটা ছিল হাতে হাতে করা, মানে তুমি আগে থেকে বলতে পারবে না যে কার সাথে কি বিক্রিয়া করলে কোনটা উৎপন্ন হবে, বলার কোনো উপায় তেমন ছিল না। তখন মানুষজন করতো কি, অনেক অসংখ্য বিক্রিয়া করতো রাসায়নিকটা, এবং সেই বিক্রিয়াগুলো তাদের মুখস্থ থাকতো, এটা হলে এটা হয়, এটা করলে এটা হয়, কেন হয় এরকম, কেন হয় ওটা, কেন হয়, এগুলোর কোনো কারণ তাদের পক্ষে জানার কোনো উপায় ছিল না। কারণ রাসায়নিক বিক্রিয়ার মধ্যে কে অংশগ্রহণ করছে সেটা তো আমাকে আগে জানতে হবে। সো দেন জন ডাল্টন যেহেতু পরমাণুবাদকে নিয়ে আসতেন, তখন রসায়ন একটি দারুণ, মানে এক লাফে অনেক দূর উঠে গেছে। এবার অনেকখানি ভবিষ্যৎবাণী করতে পারা যাচ্ছে যে ওটা বিক্রিয়া করলেও আচ্ছা এই অনুপাত থাকবে, পরমাণুগুলি গেল, তাহলে ওইটা হবে। কি বুঝতে পারছো? কিছু কিছু ব্যতিক্রমও হচ্ছে, কিন্তু প্রায় এগুলো প্রেডিক্ট করা যাচ্ছে তখন। তো ব্যতিক্রমও কিছু কিছু হচ্ছে, তাই না? ওকে, তো পরবর্তীতে এবার চলে আসি এক লাফে একেবারে 1895-96-97 দিকে। তখন মোটামুটি বিদ্যুৎ বিজ্ঞান অনেকখানি এগিয়েছে, ইলেকট্রিসিটি, ফিজিক্সে। ঠিক আছে? এবার আরেকজনের নাম বলতে হবে এখন, জে থমসন। ঠিক আছে? উনি গ্যাসীয় পদার্থ, গ্যাস কি বিদ্যুৎ পরিবাহী?
হ্যাঁ, আমি কিন্তু একটু ইলাবোরেটলি বলতেছি, তুমি বিরক্ত হচ্ছ না তো? না না আমাদের বই এগুলো ইনফরমেশন দিচ্ছে, আমি জাস্ট এক্সপেরিমেন্টাল ব্যাকগ্রাউন্ডটা বলছি যে মানুষ কিভাবে এই সিদ্ধান্তে আসছে। না গ্যাস তো পরিবাহী সাধারণত নয়, ঠিক আছে, এটা তো কর্মসূচ থেকে বোঝা যাচ্ছে। তো যে থমসন একটি দারুণ কাজ চিন্তা করেন। তিনি দেখছেন যে আসলে গ্যাস কুপরিবাহী, কিন্তু একটা গ্যাসীয় পদার্থকে যদি আমি দুই পাশে অনেক বেশি শক্তি প্রয়োগ করে রাখি, শক্তি বলতে বৈদ্যুতিক বিভব পার্থক্য প্রয়োগ করে রাখি, বিভব এই শব্দগুলো ক্লাস 8-এ শুনেছিলেন, অতটা বোঝার দরকার নেই এখন, কারণ ওই জায়গায় আবার তুমি যদি বিভব জিজ্ঞেস করো তাহলে আমাকে আর এখানে যেতে হবে না। বিভব হচ্ছে প্রথম হচ্ছে বৈদ্যুতিক চাপ, এক ধরনের একটা নলের ভিতর, আবদ্ধ নলের ভিতর কিছু গ্যাস নিয়ে ওই গ্যাসগুলোকে খুব কম চাপে রেখে, মানে গ্যাস খুব অল্প পরিমাণ নিব, বেশি নিতে পারবো না, মানে কণাগুলো যাতে ফাঁকা ফাঁকা থাকে, খুব বেশি একত্রিত হয়ে শক্তিশালী হতে না পারে, বুঝতে পারছো তো? এবং সেই গ্যাসগুলো ধরো এটা এরকম একটা আবদ্ধ, অনেক লম্বা, মোটামুটি লম্বা একটা কাঁচ নল আবদ্ধ, সেখানে পুরো বায়ু শূন্য করে ফেলেছেন আগে বায়ু নিষ্কাশন পাম্পের সাহায্যে, ঠিক আছে। তারপর সেখানে অল্প মাত্রায় সাপোজ ধরো হাইড্রোজেন গ্যাস প্রবেশ করিয়েছে, সামান্য, মানে চাপ অনেক কম, এবং দুই পাশে তার দিয়ে দুইটা ধাতব প্লেট প্রবেশ করিয়েছে, এগুলোকে তড়িৎ তার বলা হয়, ইলেকট্রোড বলে ইংরেজিতে, নাম শুনেছো কিনা জানি না হয়তো। তারপর বাইরে অনেক বেশি ব্যাটারি, অনেক বেশি শক্তির একটা ব্যাটারি বা জেনারেটর দিয়ে দুই পাশে বিভব পার্থক্য তৈরি করেছেন, প্রায় 30,000 ভোল্ট দিয়ে শুরু করেছেন উনি, 30,000 ভোল্ট। আমাদের এখানে বাসার বিভব পার্থক্য হচ্ছে 120 ভোল্ট, সরি 220 ভোল্ট, আর উনি দিয়েছেন 30,000 ভোল্ট। 30,000 ভোল্ট থেকে শুরু করেছেন, বিভব পার্থক্য একটু একটু করে বাড়াচ্ছেন, চাপ একটু একটু করে কমাচ্ছেন। এবার দেখা যাচ্ছে যে গ্যাসীয় পদার্থ পরিবাহী হওয়া শুরু করছে, যাবে কোথায়, ঠিক আছে, এত শক্তির কারণে। ওকে, এখন পরিবাহী হচ্ছে যে কেমনে বুঝছেন উনি? পরিবাহী হওয়ার সময় কিছু আলো বিকিরণ করছে, তাপ উৎপন্ন হচ্ছে। প্রথম দিকে ধরো এখান থেকে ধরো এটা হচ্ছে মাইনাস, এটা তো ঋণাত্মক পাত, তাই না? ব্যাটারি ঋণাত্মক পাত, তুমি কিছু কিছু জানো না এগুলো? ওকে, এটা হচ্ছে ধনাত্মক অংশ। দেখা যাচ্ছে যে এখান থেকে প্রথমে 30,000 ভোল্ট যখন, মানে বিভব পার্থক্য বাড়িয়ে বাড়িয়ে যখন 30,000 ভোল্ট করেছেন, চাপ কমিয়ে কমিয়ে যখন 1 না 4 মিলিমিটার পারদ চাপ, এত কম, আমাদের বায়ুমণ্ডলের চাপ হচ্ছে 76 সেন্টিমিটার পারদ চাপ, অর্থাৎ 760 মিলিমিটার পারদ চাপ, উনি চাপ কমিয়ে 4 মিলিমিটার পারদ চাপে আনছেন। আর বিভব পার্থক্য বাড়াতে বাড়াতে 30,000 ভোল্টে যখন নিয়েছেন, তখন ঘটনা শুরু হয়েছে অন্ধকার ঘরে, তখন এখান থেকে আকাশে বিদ্যুৎ চমকায় না, সেরকম বিদ্যুৎ চমকানোর মতো এরকম একটা বিদ্যুতের রেখা এদিকে প্রবেশ করছে, বন্ধ হচ্ছে, আবার যাচ্ছে, আবার যাচ্ছে, সায়েন্স ফিকশনে দেখো না মাঝে মাঝে এরকম, এই শুরু হয়েছে। তার মানে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে এখানের মধ্যে দিয়ে। আকাশে যখন বিদ্যুৎ প্রবাহিত হয়, তখন ইলেকট্রনগুলো যখন এই গ্যাসীয় কণাকে ধাক্কা দিয়ে যেতে থাকে, তখন কি হয়, ওই পরমাণুর ভিতর যে ইলেকট্রনগুলো আছে, ওই গ্যাসীয় পরমাণু, বাইরের একটা ইলেকট্রন পরমাণুর একটা ইলেকট্রনকে আঘাত করে কি করে, উচ্চ শক্তিস্তর থেকে নিম্ন শক্তিস্তর যখন নামাই দেয়, তখন বোরের মডেল অনুসারে তাড়িৎচুম্বকীয় তরঙ্গ বা আলো, তাপ, এগুলো বিকিরণ হতে থাকে। বুঝতেছো মোটামুটি? তাহলে এভাবে এখানে আলোর রেখা উৎপন্ন হওয়া শুরু করলো, এভাবে আরও বিভব পার্থক্য বাড়ালেন, আরও চাপ কমালেন, এগুলো বিভিন্ন রকম রং দেওয়া শুরু করলো, ঠিক আছে। শেষ পর্যন্ত একদম শেষে দেখা গেল যে শেষে অন্ধকার হয়ে গেছে, আর কিছু দেখা যাচ্ছে না, এখান থেকে সূক্ষ্ম কতগুলো রশ্মি আসতেছে, কিন্তু দেখা যাচ্ছে না, চোখে দেখা যাচ্ছে না, তো সেগুলো এর পিছনে থাকা ফটোগ্রাফিক প্লেটের মধ্যে প্রভাব ফেলতেছে, প্রতিপ্রভা সৃষ্টি করতেছে। তুমি কি প্রতিপ্রভা বা ফ্লোরেসেন্স এই শব্দগুলো শুনছো? শুনো নাই, হয়তো বইয়ে কোথাও থাকতে পারে। কিছু কিছু পদার্থ আছে দেখবে যে রাত্রে এমনি জ্বলে, দেখছো এরকম, ওগুলো দিয়ে অনেক সময় খেলনা গাড়ি টাড়ি বা বানানো হয়, অন্ধকারে গড়িতেও আছে, অন্ধকারে জ্বলে উঠে। তাহলে ওদের আলোর উৎস কি? ওখানে কি কোনো বিদ্যুৎ ব্যাটারি লাগানো আছে? নো। ওই পদার্থগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এরা সবসময়, আমাদের এখানে তো অনবরত তাড়িৎচুম্বক তরঙ্গ আসতেছে, তাই না? তাহলে ওরা করে কি, বাইরে থেকে যে তাড়িৎচুম্বক তরঙ্গগুলো আসে সেগুলো শোষণ করতে থাকে, উচ্চ শক্তির তাড়িৎচুম্বক তরঙ্গ শোষণ করতে থাকে, এবং কি করতে থাকে, নিজের ভিতর থেকে একটু নিম্নমানের শক্তির তাড়িৎচুম্বক তরঙ্গ আবার বিকিরণও করতে থাকে, কিছু নেই নিয়ে সেখান থেকে কিছু ছেড়েও দেয়,
এক্স রে শক্তিশালী তাড়িৎ চুম্বক তরঙ্গ, কিন্তু আলো কিন্তু এক্স রে থেকে কম শক্তিশালী তাড়িৎ চুম্বক তরঙ্গ। এখানে কিন্তু অসংখ্য এক্স রে ঘুরতেছে, আর ওই 72 রাত্রে ও করবে কি, এক্স রে, গামা, নিম্ন উচ্চ সব শক্তি তরঙ্গ শোষণ করবে, শোষণ করে সেখান থেকে অপেক্ষাকৃত নিম্ন শক্তির তরঙ্গ বের করবে। তাদের মধ্যে কেউ কেউ করে কি আলোক শক্তি বের করতে থাকে, ওদেরকে বলে প্রতিপ্রভ বস্তু। সমস্ত বস্তুই কিন্তু এই বস্তুটাও, এটা কিন্তু প্রতিপ্রভ না, কিন্তু এটাও কিন্তু বাইরে থেকে তাড়িৎ চুম্বক তরঙ্গ শোষণ করছে, কিন্তু কম শক্তির তরঙ্গ বিকিরণ করছে। সেগুলো এত কম শক্তি যে সেগুলো বেতার তরঙ্গ, মানে আলোর থেকেও নিচে। এগুলো আমাদের কোনো দর্শন তাপের থেকেও নিচে, এখান থেকে কোনো আলো এবং তাপ আমরা পাবো না। কিন্তু কতগুলো পদার্থ আছে তারা যেটা বিকিরণ করে সেটা হচ্ছে আলো এবং তাপ রেঞ্জে, কাজে ওদেরকে অন্ধকারে জ্বলতে দেখা যায়। ওগুলো কি ইংলিশে লিউমিনাস বলে না? লুমিনাস মানে তো হচ্ছে উজ্জ্বল, এরকম কিছু একটা বলা যায়। ফ্লোরেসেন্ট বলে ওদেরকে, ফ্লোরেসেন্ট পদার্থ। প্রতিপ্রভা এগুলি হচ্ছে ফ্লোরেসেন্স। এটা আমার বইতে আছে। হ্যাঁ, কাকাতে। হ্যাঁ, এই দুটো কাকা। ঠিক আছে। তোমার ওই ফসফরাসও এই ধরনের একটা ফ্লোরেসেন্ট পদার্থ। যদি রাত্রে বা সন্ধ্যার পর তুমি সমুদ্রের পাড়ে থাকো, একটা মজার দৃশ্য দেখবে অনেক সময়, প্রায় সময় অনেক দূরের ঢেউগুলো যেন জ্বলতেছে, হ্যাঁ, একটা অন্ধকার কিন্তু জল জল করতেছে নীলচে আলো। কোন একটা দেশে আছে। বাংলাদেশেই দেখবে, আমরা দেখছি বাংলাদেশেই কক্সবাজারে গেলে, কক্সবাজারে সি বিচ কবে যেতে হবে না, সি বিচে যদি তুমি সন্ধ্যা পর্যন্ত থাকার পরিবেশ থাকে, ওখানে সন্ধ্যা পর্যন্ত থাকার যদি পরিবেশ থাকে, থাকলে যখন বসলেই দেখতে পারবা, দূরে ঢেউয়ের দিকে দেখতে হবে, দেখবে যে উপর থেকে জল জল করে একটা কি উঁচু হয়ে আসতেছে, দারুণ দৃশ্য দেখতে। ঠিক আছে, ওখানে আসলে ওই সমুদ্রের পানির মধ্যে ফ্লোরেসেন্ট পদার্থ মিশে আছে, দূর থেকে ওগুলো জল জল করতেছে। ঠিক আছে, তোমার যেমন ধরো যারা ওই ট্রাফিক পুলিশ, যারা লং হাই রোডের মধ্যে যারা রাত্রেবেলা ট্রাফিকিং করে, তো ধরো রাত্রেবেলা বিভিন্ন ট্রাক যায়, তাই না, বাস টাস যায়, এগুলোকে দেখাশোনা করতে হয় না, ওদেরকে নজরদারি করতে হয় না। এখন রাত্রেবেলা ওদেরকে দেখা না গেলে তো সমস্যা, এখন গাড়ি অ্যাক্সিডেন্ট করে দিতে পারে অনেক সময়। তাহলে ওরা করে কি, এরকম স্ট্রাইক করে এখানের মধ্যে লাল কালার, সেগুলো ফ্লোরেসেন্ট কালার, দূর থেকে জ্বলতে থাকে, কাছে আসলে কিন্তু জ্বলবে না, দূর থেকে দেখলে এগুলো জল করতে থাকে। তাহলে যে কোনো গাড়ি কিন্তু ওদের ফ্লোরেসেন্ট কালার থেকে ওদেরকে চিনতে পারে। দেখো, বুঝতে পারছো কথাটা? আচ্ছা, তার ফ্লোরেসেন্ট কালারের মানে পদার্থের অনেক ব্যবহার আছে। তাহলে এখানে উনি দেখলেন, দেখলেন যে এখানে কিছু দেখা যাচ্ছে না, শেষ মুহূর্তে গিয়ে সমস্ত আলোর খেলা শেষ, পিছনে একটা প্লেট রেখেছেন, সরি ফটোগ্রাফিক প্লেট ক্ষমতা রয়েছে। এই যে এটার যে কাঁচপাত, সেই কাঁচপাতের মধ্যে ওই টেলিভিশন ডিস্টার্ব করলে যেরকম গিজ গিজ করে, সেরকম নীল যে ফুটা অনবরত গিজ করছে, মানে প্রতিপ্রভা সৃষ্টি হচ্ছে এখানে। ঠিক আছে, তাহলে প্রতিপ্রভা সৃষ্টি হচ্ছে কিভাবে? তাহলে এখান থেকে নিশ্চয়ই তাড়িৎ চুম্বক তরঙ্গ এখানে যাচ্ছে। তাহলে তাড়িৎ চুম্বক তরঙ্গ কোত্থেকে আসলো? আমি তো দিই নাই। তাহলে নিশ্চয়ই এখানে যে গ্যাস, তুমি আমার কথা বুঝতেছো না? কঠিন লাগছে কে জানো? এখানে যে আমি গ্যাস লাগছিলাম, হাইড্রোজেন গ্যাস, তাহলে হাইড্রোজেন গ্যাসের ভিতর থেকেই নিশ্চয়ই সেই তাড়িৎ চুম্বক তরঙ্গটা বেরোচ্ছে, না হলে এখানে প্রতিপ্রভা সৃষ্টি হলো কি করে? কি বুঝতে পারতেছো? তাহলে চিন্তা করতে লাগলেন, হাইড্রোজেন গ্যাস থেকে তাড়িৎ চুম্বক তরঙ্গ কোত্থেকে বেরোবে? তাহলে সম্ভাবনা আছে হাইড্রোজেন গ্যাসের যে প্রত্যেকটা পরমাণু তার ভিতর থেকে বেরোচ্ছে না। পদার্থ তো পরমাণু দিয়ে তৈরি, ততদিন এস্টাবলিশ হয়ে গেছে, কিন্তু এখনো কিন্তু পরীক্ষার নিরীক্ষায় প্রমাণিত হয়নি, তাই না? পদার্থ যে পরমাণু দিয়ে তৈরি, এটা প্রথম কে প্রমাণ করেন জানো? পরীক্ষা মানে থিওরিটিক্যালি আইনস্টাইনের প্রথম কাজ হচ্ছে সেটা। আইনস্টাইন বিজ্ঞান জগতে প্রথম আসেন ব্রাউনীয় গতি নিয়ে, ব্রাউনীয় গতি ব্যাখ্যা করতে দিয়ে, এবং তখন সেই ব্যাখ্যা থেকে প্রমাণিত হয় গাণিতিকভাবে যে পরমাণুর অস্তিত্ব আছে। সমস্ত পদার্থ আসলেই ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে তৈরি। জন ডাল্টন কিন্তু জাস্ট রাসায়নিক বিক্রিয়ার বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে গিয়ে ওটাকে প্রকল্প হিসেবে নিয়ে এসেছেন। আইনস্টাইন পরে প্রমাণিত করেন সেটাকে, পরমাণুর অস্তিত্বের কথা। ওকে, দেন ততদিন এস্টাবলিশড। কাজে জে থমসন চিন্তা করলেন যে হাইড্রোজেন গ্যাসগুলোর যে প্রত্যেকটা পরমাণু, সেই পরমাণু থেকে নিশ্চয়ই সামহাও তাড়িৎ চুম্বক তরঙ্গ বেরিয়ে আসছে। তাহলে এখানে তো কিছু দেখা যাচ্ছে না। এবার এটা কি আসলে তাড়িৎ চুম্বক তরঙ্গ নাকি অন্য কিছু? তাহলে তার জন্য পরীক্ষার একটা উপায় হচ্ছে, তাড়িৎ চুম্বক তরঙ্গ কিন্তু কখনো চারপাশে যদি তুমি ইলেকট্রিক ফিল্ড দাও, তড়িৎ ক্ষেত্র তৈরি করো, যেমন চার্জিত বস্তু রাখো, চিরুনি দিয়ে চুলাস দিয়ে বসে এখানে আশপাশে রাখো, তাড়িৎ চুম্বক তরঙ্গের গতি কিন্তু প্রভাবিত হবে না। ওই প্রতিপ্রভা এখানে দিচ্ছে, এখানে দিবে সারা জীবন। এবার উনি করলেন কি, এই কাঁচতলের দুই পাশে শক্তিশালী চুম্বক ক্ষেত্র প্রয়োগ করলেন।
ঠিক আছে, কঠিন লাগছে এখন কথাগুলো, জানি ফিজিক্সের কথাগুলো, মানে এখানে কিন্তু আমি গভীরে ঢুকার কোনো উপায় নেই। উনি কি এক্সপ্লেন করছেন শুধু সেটা বলতেছি। শক্তিশালী চুম্বক ক্ষেত্র রাখার মাত্র দেখলাম যে এই প্রতিপ্রভার লাইনটা ধরো কাঁচের এখানে করতেছে, প্রতিপ্রভা সাঁয়ে করে এদিকে ঘুরে গেছে একদিকে, চুম্বক ক্ষেত্রের দিক পাল্টে দিলে সাঁয়ে করে ওদিকে ঘুরে গেছে। তার মানে এখান থেকে যা বেরোচ্ছে তার চুম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হচ্ছে। একমাত্র চার্জিত কণায় চুম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হতে পারে, গতিশীল চার্জিত কণা। তাহলে পরমাণুর ভিতর থেকে যা বেরিয়ে আসছে তা নিশ্চয়ই চার্জিত কণা, নাহলে বাইরে যে ইলেকট্রিক ফিল্ড তিনি দিয়েছেন সেটা দ্বারা কেন প্রভাবিত হচ্ছে, তার গতিপথ কেন বিচ্যুত হচ্ছে। তাহলে গতিপথের বিচ্যুতির হিসাব আছে চুম্বকের সূত্র, তোমার তো জানো না, ইকুয়েশন থেকে উনি সেই গতিপথের বিচ্যুতি কোণ কত ডিগ্রি কোণে বিচ্যুত হয়েছে, কোন পাশে, সেগুলো ইকুয়েশনে বসিয়ে উনি দেখলেন যে এখান থেকে যা বেরোচ্ছে সেগুলো মাস্ট বি ঋণাত্মক চার্জ বিশিষ্ট হতে হবে, নাহলে বিচ্যুতিটা এইদিকে এবং এত ডিগ্রি কোণে হতে পারে না। কি বুঝতে পারছো? সেই এক্সপেরিমেন্ট পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করার কোনো উপায় তোমার কাছে, তোমার আওতার বাইরে, কারণ তুমি এখন বিদ্যুৎ চুম্বকের যা সিম্পলি সমীকরণগুলো জানো না বলে কিন্তু এটা আমরা বলতে পারছি না। তো দেন তাহলে যে থমসন আবিষ্কার করলেন যে হাইড্রোজেন গ্যাসের পরমাণুর ভিতর থেকে ঋণাত্মক চার্জ বিশিষ্ট কণা বেরিয়ে আসতেছে। তার মানে হাইড্রোজেন গ্যাসের পরমাণু ভিতরেও কণা আছে, তার মানে পরমাণুকে ভাঙলে আমরা কিছু কণাও পেতে পারি। এর আগে ধারণা ছিল যে পরমাণু একটা স্বয়ংসম্পূর্ণ জিনিস, এটাকে ভাঙা যাবে না, ভাঙলেও ওই পরমাণুই পাবো। পরমাণু কিন্তু সামগ্রিকভাবে চার্জ নিরপেক্ষ, তাই না? তাহলে ঋণাত্মক চার্জ আছে যে, তাহলে একমাত্র চার্জ নিরপেক্ষ হতে পারে যদি পাশাপাশি পরমাণুর ভিতর ধনাত্মক চার্জ বিশিষ্ট কিছু জিনিসও থাকে। ঠিক আছে, দেন এই এক্সপেরিমেন্টের পর প্রথম যে থমসন কৌশল করলেন পরমাণু বিভাজ্য, পরমাণুকে ভাঙলে চার্জিত কণা পাওয়া যাবে দুই ধরনের। ঠিক আছে, ওই যে কণা, যে রশ্মিটা বেরিয়ে আসতেছে, এই রশ্মিটার নাম উনি দিলেন ক্যাথোড রশ্মি। এই ইলেকট্রন দুটার, এটাকে বলে ক্যাথোড, এটাকে বলে অ্যানোড। তুমি কি নাম শুনছো এগুলো? ক্যাথোড থেকে বেরিয়ে আসতেছে, ক্যাথোড থেকে হ্যাঁ দুইটা সাইড, গুড। ক্যাথোড ঋণাত্মক সাইডটা হচ্ছে ক্যাথোড, ধনাত্মক। ক্যাথোড থেকে রশ্মিটা বেরিয়ে অ্যানোডের দিকে যাচ্ছে বলে, কেমনে বুঝছেন অ্যানোডের দিকে যাচ্ছে? কারণ অ্যানোডের পিছনের কাঁচের দেওয়ালে সে প্রতিপ্রভা সৃষ্টি করতেছিল, ফ্লোরেসেন্স। তাহলে ক্যাথোড থেকে বেরিয়ে অ্যানোডের দিকে যাচ্ছে বলে এই রশ্মিটার নাম তিনি দিলেন ক্যাথোড রশ্মি, ক্যাথোড রে। ঠিক আছে, তুমি কি নাম শুনছো এগুলো? বই একটু আছে আর কি, ক্যাথোড রে। এবং সাথে সাথে বললাম যে এই রশ্মিগুলো আসলে পরমাণু থেকে বেরিয়ে আসা কতগুলো চার্জিত কণা, চার্জিত কিছু একটা। এবং পরমাণু যেহেতু নিরপেক্ষ, চার্জ নিরপেক্ষ, তাহলে পরমাণুর মধ্যে আরও একটা জিনিস আছে যেটা বেরিয়ে আসেনি, সেটা ধনাত্মক চার্জ বিশিষ্ট কণা। এবং ঋণাত্মক চার্জ বিশিষ্ট কণার তিনি নাম দেন ইলেকট্রন। ঠিক আছে, ইলেকট্রিসিটি থেকে নামটা দেন ইলেকট্রন। কি বুঝতে পারছো কথাটা? আচ্ছা, তাহলে এই সেখান থেকে তার মানে যে থমসন ইলেকট্রনের আবিষ্কর্তা, পরমাণু বিভাজ্য এই তত্ত্বের আবিষ্কর্তা, এবং পরমাণুর মধ্যে একটা কণিকা তিনি আবিষ্কার করেন ইলেকট্রন। যদিও তখনও, এবং কত ডিগ্রি কোণে বিচ্যুত হবে এটা, তাই না? ওই যে এক্সপেরিমেন্ট, সেটা কিসের উপর নির্ভর করবে? সেটা নির্ভর করবে প্রতিটা ইলেকট্রনের ভর কত, আর প্রতিটা ইলেকট্রনের চার্জ কত। চার্জ যত বেশি হবে তত বেশি বিচ্যুত হবে, আর ভর যত বেশি হবে তত কম বিচ্যুত হবে জড়তার কারণে। তাহলে বিচ্যুতি কোণ দেখে তিনি প্রতিটা ইলেকট্রনের চার্জ সাধারণত ই দিয়ে লেখা হয়, তাই না? ইলেকট্রনের চার্জ ডিভাইডেড বাই ভর, এই অনুপাতটা বের করেন। এটাকে কোনো পদার্থের আপেক্ষিক চার্জ বলে, রিলেটিভ চার্জ। চার্জ বাই ভর এই অনুপাতটা বের করেন সে বিচ্যুতি কোণ থেকে। কিন্তু ইলেকট্রনের চার্জও আলাদা করে বের করতে পারেনি তখনও, ইলেকট্রনের ভরও আলাদা করে বের করতে পারেননি। কি বুঝতে পারতেছো? কঠিন লাগছে কথাগুলো? ওকে, তো এই এক্সপেরিমেন্ট থেকে থমসন একটা পরমাণুর একটা মডেল তৈরি, একটা ধারণা করলেন। সেটা হচ্ছে কি, পরমাণুর একটা গোলাকার খোলক বিশিষ্ট, ঠিক আছে, তার মধ্যে ইতস্তত পুডিংয়ের মধ্যে ডিমের পুডিং খাইছিল না? পুডিং অনেক সময় কিশমিশ দিলে, চারিদিকে কিশমিশ ছড়িয়ে দিলে এরকম, এটা একটা পুডিং হলে পুডিংয়ের মধ্যে কিশমিশ যেরকম থাকে সেরকম করে ইলেকট্রনগুলোর ভিতরে চারিদিকে আছে। পরমাণু হচ্ছে একটা গোলাকার খোলস, আর এই খোলসটা পুরোটাই হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট। এজন্যই সামগ্রিকভাবে পরমাণুটা হচ্ছে নাকি চার্জ নিরপেক্ষ হয়ে যাচ্ছে। খোলকটা ধনাত্মক চার্জ বিশিষ্ট, এজন্যই খোলকটা ভেঙে গিয়ে ইলেকট্রনগুলো বেরোচ্ছে। ভাঙছে কেন? ওই বাইরে থেকে আমি বিশাল শক্তি প্রয়োগ করছি, ওই শক্তির চাপে এটা ভেঙে গেছে। খোলকটা ভেঙে ইলেকট্রনগুলো বেরোচ্ছে। ভিতরে কিন্তু কোনো পজিটিভ কণা নাই, ভিতরে পজিটিভ কণা থাকলে তো পজিটিভ কণাগুলো বেরিয়ে আসতো, তাই না? এই হচ্ছে তার কথা। আচ্ছা, খোলকটা নিজেই ধনাত্মক চার্জ বিশিষ্ট পুরাটা, আর ভিতরে যে ইলেকট্রনগুলো আছে সেগুলো হচ্ছে একটা ঋণাত্মক চার্জ বিশিষ্ট।
এটা হচ্ছে থমসনের পরমাণু মডেল, যদিও এটা একেবারে আদৌ ঠিক নয়, তাই না? এবং টোটাল ধনাত্মক এই খোলসটা, টোটাল ধনাত্মক চার্জ যত, এই প্রত্যেকটা ইলেকট্রনের মিলিত মোট ঋণাত্মক চার্জও তত, যার ফলে কাটাকাটি করে চার্জ শূন্য হয়ে যাচ্ছে। এই হচ্ছে থমসনের পরমাণু মডেল। এটাকে পুডিং মডেল, পুরো নামটা মনে হয়, পুডিং মডেল বলা হয়, ঠিক আছে? পুডিংয়ের মধ্যে কিসমিসের মতো চারিদিকে ইলেকট্রনগুলো ছড়ানো, আর পুডিংটা এটা পুরোটা খোলসটা নিজেই ধনাত্মক চার্জ বিশিষ্ট। খোলসটা ভেঙে গিয়ে ঋণাত্মক চার্জগুলো বেরোচ্ছে। এই জন্য আমরা এখানে কখনো কোনো ধনাত্মক চার্জ দেখছি না, কারণ এর ভিতরে কোনো ধনাত্মক চার্জ নেই। এই হচ্ছে তার চিন্তা। তারা একটা বৈপ্লবিক ধারণা নিয়ে আসলো যে ডাল্টন এতদিন পর্যন্ত জানতো যে পরমাণু অবিভাজ্য অবস্থায় রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, এটা ঠিক আছে, কিন্তু পরমাণুকেও ভাঙা যায়, পরমাণুর ভিতরেও কণা আছে। তাহলে এদের কাজটা কি? এবার পরমাণুর ভিতরের বৈশিষ্ট্যগুলো আমাদেরকে জানতে হবে, তাই না? এরাই নিশ্চয়ই পদার্থের সমস্ত বৈশিষ্ট্যগুলো নির্ধারণ করছে। ওকে, এবং থমসন একটা মডেল তৈরি করবে, সেটা আদৌ সত্য নয়, ঠিক আছে? আমার কথা বুঝছো? ওকে, তো এখন থমসনের মডেলটা আসলে সত্য কিনা এটা পরীক্ষা করে এক্সপেরিমেন্ট করে দেখতে হবে। তো থমসন তো এই এক্সপেরিমেন্ট থেকে একটা মোটামুটি অনুমান করে একটা মডেল লাভ করালেন। এটা সত্যি কিনা, এই মডেলটা ঠিক কিনা, এটাও তো একটা এক্সপেরিমেন্ট করে দেখতে হবে। ততদিনে মানুষ একটা ঘটনা আবিষ্কার করে ফেলেছে। ওই হেনরি বেকারের গত ক্লাসে বলছিলাম তেজস্ক্রিয়তা, তার মানে পরমাণু কতগুলো পদার্থ আছে, এগুলো বিশাল সুবিধাজনক পদার্থ কিন্তু আমাদের জন্য। তারা অটোমেটিকলি ভিতর থেকে পজিটিভ কণা নেগেটিভ কণা বাইর করতে থাকে, আলফা কণা। তাহলে তুমি যদি পরমাণুকে আঘাত করতে চাও, সেই ধরনের কণা দিয়ে আঘাত করতে পারবে, তাই না? এখন তাহলে পরমাণুকে ভাঙার একটা উপায় পাওয়া গেল, যে তেজস্ক্রিয় পদার্থগুলো থেকে ওই কণাগুলোকে নির্গত করে পরমাণুর দিকে ধাবিত করতে হবে, এবং ব্যাগ বাড়িয়ে, ওরা যে বেগে যাচ্ছে সেটাও যথেষ্ট বেগ, কিন্তু তার সেটাকে আরও বাড়িয়ে, ত্বরণ সৃষ্টি করে আরও বাড়িয়ে প্রচণ্ড গতিশক্তি দিয়ে পরমাণুকে আঘাত করলে পরমাণু ভেঙে যেতে বাধ্য। কারণ প্রত্যেকটা কণা পরমাণু থেকে ক্ষুদ্র, প্রত্যেকটা কণা আঘাত করবে যে কিন্তু একটা একটা পরমাণুকে, তাই না? আমি যদি কোনো একটা বড় জিনিস দিয়ে এখানে আঘাত করি, ওইটা অসংখ্য কোটি কোটি পরমাণুর উপর সেই আঘাতটা করছে, কাজে প্রত্যেকটা পরমাণু কিন্তু অত্যন্ত কম বল পাচ্ছে, কাজে ওই বল দিয়ে কিন্তু কখনোই পরমাণুকে ভাঙতে পারবে না, ঠিক আছে? তাহলে রাদারফোর্ডের এই আবিষ্কারটি আরেকটি নোবেল প্রাইজ পাওয়ার মতো আবিষ্কার, সেটা হচ্ছে যে কি, পরমাণুকে ভাঙার কৌশল রাদারফোর্ড আবিষ্কার করেছেন। তেজস্ক্রিয় পদার্থ নিব, সেখান থেকে আলফা কণাগুলোকে বিচ্ছিন্ন করবো, তো অন্যান্য কণাগুলো বিটা কণাও তো আসবে। বাইরে তাড়িৎ চুম্বক ক্ষেত্র প্রয়োগ করে বিটা কণাগুলোকে সাহায্য করে অন্যদিকে ডাইভার্ট করে দেবো। বিটা হচ্ছে ঋণাত্মক চার্জ বিশিষ্ট কণা, বুঝতেছো না? কঠিন লাগছে। আলফা হচ্ছে ধনাত্মকগুলোকে শুধুমাত্র ওইদিকে আঘাত করতে দিব, ঋণাত্মকগুলোকে ডাইভার্ট করে দেবো। থমসন যেভাবে ডাইভার্ট করেছিলেন, কি বুঝতে পারতেছো কথাটা? আমি কিন্তু এক্সপেরিমেন্টগুলো একটু একটু করে বর্ণনা করতেছি। সো দেন এভাবে তিনি একটি দারুণ তৈরি করলেন, সেটা হচ্ছে শুধুমাত্র আলফা কণাকে আমি পরমাণুর মধ্যে আঘাত করাতে পারবো, ঠিক আছে? এবার আলফা কণাকে দিয়ে কেন আঘাত করবো, বিটা কণা দিয়ে আঘাত করতে পারতো না? বিটা তো ঋণাত্মক, আর তো হোক না, একটা চার্জ হলেই হবে। ঋণাত্মক আর ইয়াটো তো লেগে যাইতো বা এরকম কিছু না না, লেগে যেত না। পরমাণুর ভিতর তো দুইটাই আছে, লাগলে তো আলফা কণাও লাগতে পারে, কারণ দুই ধরনের চার্জই সেখানে আছে। মেনলি ভাঙার জন্য সবচেয়ে উপযোগী হচ্ছে আলফা কণা। কেন? খুব সিম্পলি এই কারণে যে আলফা কণা বিটার থেকে অনেক অনেক বেশি ভারী, প্রায় 4000 গুণ ভারী। একটা বিটা কণা থেকে একটা আলফা কণা প্রায় 4000 গুণ ভারী, 4000 গুণ। সেইটা আমাদের চোখের বাইরে, পরমাণু আমরা দেখি না। তাহলে বিটার যে কিরকম আকৃতি সেটা আমরা কল্পনাই করতে পারছি না, যে এখানে আলফাটা 4000 গুণ ভারী। তাহলে যত ভারী কণা দিয়ে, ক্ষুদ্র এবং ভারী কণা লাগবে, তাই না, আঘাত করার জন্য, এফেক্টিভলি আঘাত করা যাবে। সো রাদারফোর্ড বেছে নেন আলফা কণাকে, বিটা দিয়ে এফেক্টিভ আমি আঘাত নাও করতে পারি, নাও ভাঙতে পারে সবগুলো, বুঝতেছো? আমি মানে একদম ডিটেল বলার চেষ্টা করতেছি আর কি বিষয়টাকে। ওকে, দেন তিনি করলেন কি, একটা সোনার পাত নিলেন, পাতলা সোনার পাত, ঠিক আছে? এবার সেটাকে আলফা কণার সামনে বসাই দিলেন, মানে ওই তেজস্ক্রিয় পদার্থ থেকে আলফা কণা বেরোচ্ছে, বিটা এগুলোকে সরাই দিলেন, তাহলে শুধু আলফা কণা যাচ্ছে শিওর। এবার আলফা কণা কিন্তু ইয়ে করতে পারে কি, ফটোগ্রাফিক প্লেটটা কিন্তু ওই স্পট সৃষ্টি করতে পারে, কি বুঝতে পারতেছো? ওকে, না খুব কঠিন লাগছে? তুমি দেখলেন ধরো এটা একটা সোনার পাত, এখানে আলফা কণা ফেলছে, আলফা কণা কিন্তু পদার্থ ভেদ করে বেরিয়ে যেতে পারে চারিদিকে। তাহলে
তার পিছনে একটা ফটোগ্রাফিক প্লেট রাখলেন। আলফা কণাগুলো এদিকে এসে এখানে স্পট সৃষ্টি করবে, কোথায় কোথায় স্পট সৃষ্টি করছে, কোথায় বেশি কোথায় কম, এটা উনি এখান থেকেই বুঝতে পারবেন যে পরমাণুর ভিতর বিন্যাসটা কেমন আছে। ঠিক আছে, আমরা জানি পরমাণুর ভিতর ধনাত্মক ঋণাত্মক দুই ধরনের বৈশিষ্ট্যই তার আছে, দুই ধরনের কিছু জিনিস আছে। কাজে আলফা কণা ধনাত্মক দ্বারা বিকর্ষিত হবে আর ঋণাত্মক দ্বারা আকৃষ্ট হবে, তাই না? ঠিক আছে, কিন্তু আলফা কণা তো ভিতরে যে ঋণাত্মক ইলেকট্রন কণা সেগুলো থেকে অনেক অনেক ভারী। কাজেই ইলেকট্রনগুলো আলফা কণার প্রচন্ড স্পিডে গতিশীল আলফা কণার গতিপথকে খুব বেশি বিচ্যুত করতে পারবে না। প্রায় 4000 গুণ ভারী, তাকে আকর্ষণ করলে বিটা কণা আর কতটুকু বিচ্যুত করবে। কিন্তু পরমাণুর ভিতরে যে ইয়ে আছে, তোমার ধনাত্মক চার্জ আছে, সেগুলো যদি ভারী হয় সেগুলো হয়তো বা আলফা কণার গতিপথকে বিচ্যুত করতে পারে। কি বুঝতে পারছো? উনি দেখলেন ঠিক মাঝামাঝি এখানে স্পট প্রায় দাঁড়িয়ে একটা দুইটা বেশি হলে ওদিকে যত দূরে তত স্পট ছড়িয়ে পড়ছে বেশি, মাঝখানে কোনো প্রায় কোনো স্পটই নেই, একটা মনে হয় চারিদিকে বেশি এই মানে ফটোগ্রাফি প্লেটের দাগগুলো। তার মানে কি আলফা কণা এদিক ওদিক বেশি গেছে, মাঝখানে যায়নি। তাহলে মাঝখানে যায়নি কেন? এটা হতে পারে যে এদিকে সোজাসুজি যাওয়ার সময় এখানে আরেকটা ধনাত্মক কণা আছে, সেই কণা দ্বারা সরাসরি বিকৃষ্ট হয়ে এগুলো এদিকে চলে আসছে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে, কাজে এদিকে যেতে পারছে না। ধরো আমি একটু বড় বড় একটা পরমাণু আঁকার চেষ্টা করি। পরমাণুর গঠন যদি এমন হয়, এবার দাদা বলছেন পরমাণু একটা গোলাকার খোলক বিশিষ্ট, ওকে, তার কেন্দ্রে সবগুলো ধনাত্মক চার্জ একসাথে পুঞ্জীভূত আছে একসাথে। কাজে সম্মিলিত ধনাত্মক চার্জের পরিমাণ কিন্তু অনেক বেশি, তাই না? যেহেতু তারা একসাথে আছে। আর তার চারদিকে অনেক দূরে দূরে অত্যন্ত হালকা এবং ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রনগুলো আছে। এখন আলফা কণা যদি ঠিক মাঝামাঝি আঘাত করে একেবারে একগুচ্ছ প্রোটন দ্বারা একগুচ্ছ ধনাত্মক কণা দ্বারা বিকশিত হয়ে সরাসরি 180 ডিগ্রি করে এদিকে ফিরে আসতে বাধ্য হবে। আর যেগুলো এইদিকে যাচ্ছে একটু উপর দিকে, সেগুলো এই ধনাত্মক কণা দ্বারা বিকৃষ্ট হয়ে ওই দিকে চলে যাবে, তাই না? যেগুলো এইদিকে যাচ্ছে সেগুলো এইদিকে চলে যাবে, তাই না? সো ফটোগ্রাফি প্লেটে এইসব জায়গায় বেশি স্পট পড়বে। এই এক্সপেরিমেন্টটাকে বলা হয় আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট। আলফা পার্টিকেল বিচ্ছুরিত হয়ে চারিদিকে। তাহলে এখান থেকে উনি বলবেন যে এটা সম্ভব যদি সমস্ত ধনাত্মক চার্জগুলো ক্ষুদ্র একটা জায়গার মধ্যে পরমাণুর মধ্যে কেন্দ্রীভূত থাকে, আর তার চারপাশে দূরে দূরে ইলেকট্রন, যেগুলো থমসন নাম দিচ্ছেন ইলেকট্রন, সেগুলো থাকে। এই পরমাণুর গঠন চেঞ্জ হয়ে গেল। কারণ এক্সপেরিমেন্ট বলছে যে থমসনের মডেল সঠিক হতে পারে না। থমসনের মডেল যদি সঠিক হয়, যদি পুরা পরমাণুর খোলসটাই তোমার ধনাত্মক চার্জ বিশিষ্ট হয়, তাহলে আলফা কণা ইয়ে ফেরত আসবে, ইয়েকে ভাঙতে পারবে না পরমাণুকে, এমন বিকর্ষণ বলের কারণে। কি আমার কথাটা বুঝতে পারছো? ওকে, দেন এই এক্সপেরিমেন্ট থেকে তিনি দেখবেন যে না, পরমাণু বিভাজ্য, ঠিক আছে, পরমাণুর মধ্যে ধনাত্মক ঋণাত্মক দুই ধরনের কিছুই আছে, কিন্তু থমসন যেভাবে বলছেন সেভাবে নাই। অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে এরকম, সমস্ত ধনাত্মক চার্জ বিশিষ্ট জিনিসগুলো ক্ষুদ্র একটা জায়গায় কেন্দ্রীভূত আছে, ওটাকে পরমাণুর নিউক্লিয়াস নাম দিচ্ছেন উনি, ঠিক আছে। আর এই ক্ষুদ্র কণাগুলোকে নাম দিচ্ছেন প্রোটন। দেখো, বুঝতে পারছো? ওগুলোর নাম দিচ্ছেন প্রোটন, আর এগুলো তো ইলেকট্রন আগেই নাম দিলেন। দেখো, বুঝতে পারছো কথাটা? ওকে, তাহলে ইলেকট্রনগুলো এইভাবে আছে কেমনে? এগুলো তো তোমার প্রোটনের আকর্ষণে এদিকে পড়ে যাওয়ার কথা, তাহলে থাকার একটা সম্ভাবনা আছে। যদি নিউটনীয় বলবিদ্যা আমরা চিন্তা করি, ধরো একটা সূর্য পৃথিবীকে আকর্ষণ করছে, পৃথিবী যদি স্থির থাকে, সাহায্য করে সূর্যের সরাসরি আকর্ষণ করার কারণে এদিকে চলে আসবে, নিউটন সূত্র আসবে। তাহলে পৃথিবীর সূর্য থেকে দূরে থাকা একমাত্র সময় যদি পৃথিবী ঘুরতে থাকে, তাহলে ইলেকট্রনগুলো দূরে দূরে স্থির অবস্থা থাকতে পারবে। স্থির থাকলেই তারা প্রোটনে গিয়ে পড়বে, ন্যানো সেকেন্ডের আগেই পরমাণু বিলুপ্ত হয়ে যাবে। তাহলে ওরা মাসবি ঘূর্ণায়মান অবস্থায় আছে, সূর্যের চারপাশে গ্রহগুলো যেভাবে ঘুরছে, তাহলে ইলেকট্রনগুলো মাসবি সাম্যাবস্থা বজায় রাখার জন্য ঘুরতে বাধ্য হচ্ছে, নাহলে তারা প্রোটনে পড়ে যেত, এই নিউক্লিয়াসে পড়ে যেত। অথচ আলফা কোনো স্ক্যাটারিং বলছে যে নিউক্লিয়াসের ভিতরে কোনো ইলেকট্রন থাকবে না, ইত্যাদি ইত্যাদি। কি এমন কথাটা বুঝছো? তাহলে রাদারফোর্ড পরবর্তীতে ধনাত্মক কণাগুলোকে মানে পরমাণুর আরেকটা গঠন তৈরি করেন, যেটা হচ্ছে যে কেন্দ্রে সবগুলো ধনাত্মক চার্জগুলো আছে, এবং সেই ধনাত্মক চার্জগুলোর নাম দিলেন উনি প্রোটন। তাহলে প্রোটনের আবিষ্কর্তাকে রাদারফোর্ড, ইলেকট্রনের আবিষ্কর্তা আর্নেস্ট রাদারফোর্ড। ইলেকট্রনের আবিষ্কর্তা হচ্ছেন থমসন, ঠিক আছে, ওকে। এবং পরমাণু এই মডেলটা তৈরি করলেন। তাহলে এটা
সঠিক পরমাণু মডেলের মানে থমসনের থেকে অধিকতর নির্ভুল এটা, তাই না? কিন্তু এটা পুরোপুরি নির্ভুল নয়, অনেক ত্রুটি এখানে আছে। দেখো, বুঝতে পারছো? আচ্ছা, তো আজকে মনে হয় আমার এতটুকু রেখে দিতে হবে আফসান, ঠিক আছে? কারণ হচ্ছে আমাকে ওইদিকে যেতে হচ্ছে এই জন্য, ঠিক আছে? এতটুকু রেখে দিলাম আজকে।